রেকর্ড হচ্ছে। তো আমরা আজকে সেকেন্ড ক্লাসে আছি। তো ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম একটা চ্যাপ্টার, এখন আজকের চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব। তো আমরা আজকে যদি স্ক্রিন শেয়ারে চলে যাই, দেখেন আমাদের কি কি পড়েছিলাম এই পর্যন্ত, জাস্ট শর্ট রিভিউর কথার জন্য। তো আমাদের সিলেবাস বলছে যে আমাদের প্রথম চ্যাপ্টারটা ছিল রিসার্চ ম্যাথোলজি, যে কোর্সটা, এই কোর্সে একটা প্রি রিকুইজিট কোর্স আমরা আগে করেছি বিবিএতে, এটা একটা ওভারভিউ দরকার ছিল। তারপরেও স্পেসিফিকলি বললে আমরা রিসার্চ কাকে বলে, রিসার্চের মধ্যে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে ম্যাথোলজিটা আলাদা হয়, যেটা মেথড, এই দুটা মেথড সম্পর্কে দেখেছি। আর এর বাইরে কিছু টাইপস অফ রিসার্চ, যেমন ডেসক্রিপটিভ রিসার্চ, কোরিলেশন, কজাল, কেস স্টাডিজ, এই ধরনের কিছু টাইপস অফ রিসার্চ সম্পর্কে ওখানে আলোচনা ছিল। আমরা যদি নোটটা দেখাতে চাই তাহলে ক্লাস নোট তো এটা ছিল। আমরা বেসিক রিসার্চ মেথোডোলজি আমরা পড়েছিলাম, এম্পিরিক্যাল কোয়ান্টিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কি স্টেপগুলো, তারপরে এর মধ্যে কি কি টাইপ হতে পারে, এগুলো এরকমই তো ছিল না? ঠিক থাকে। হ্যালো, রেসপন্স এরকম ছিল না? এই নোটটাই তো আমরা পড়েছিলাম ক্লাসে। জি স্যার। তো আজকে আমরা আরেকটা নোট শেয়ার করেছি। সেই নোটটা হলো অন দ্য বেসিস অফ আমাদের সেকেন্ড যে ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ, ফাউন্ডেশনের মধ্যে শুধু প্রথম যে পয়েন্টটা, অর্থাৎ দ্য রিসার্চ প্রসেস সম্পর্কে। কিন্তু রিসার্চ প্রসেসের পরেও আমরা ওই যে এটা পরেরটাকে বলে, পরের অতটুকুকে বলছি আমরা, এতটুকুর নাম হলো রিসার্চ প্যারাডাইম, আর আগেরটা হলো রিসার্চ প্রসেস। রিসার্চ প্রসেস পড়বো আমরা, আর রিসার্চ প্যারাডাইম পড়বো এই চ্যাপ্টার 2-তে। এগুলো হয়তো আপনারা বিবিএতে যখন কোর্সটা করেছেন, রিসার্চ ম্যাথোলজি বেসিক কোর্স, ওখানে আপনারা এটা পড়েছেন সম্ভবত, ধরে নিচ্ছি আর কি। তারপর আমরা শুধু রিভিউ করতেই হবে, কারণ রিভিউ ছাড়া আমরা নিশ্চিত হতে পারবো না যে আপনি, আমরা যে কাজটা আলটিমেটলি চাচ্ছি, এন্ড অফ দ্য ডে, দিন শেষে আপনি একটা পুরো একটা রিসার্চ রিপোর্ট, একটা পাবলিশেবল, যেটা পাবলিশ করা যায়, আজকেই কোথাও রিভিউর জন্য জমা দেওয়া যায়, ম্যানুস্ক্রিপ্ট বলি আমরা এটাকে, আচ্ছা, রেডি ফর রিভিউ করার জন্য এটা রেডি আছে। আপনি আপনার কাজ করেছেন, রিসার্চের সবগুলো স্টেপ ফলো করেছেন, করে আপনি প্রবলেম স্টেটমেন্ট লিখেছেন, লিটারেচার রিভিউ করেছেন, অবজেক্টিভ সেট করেছেন, ওই মতো হাইপোথেসিস, অর্থাৎ সবগুলো কাজ আপনি করেছেন, করে একটা রিপোর্টও তৈরি করতে পেরেছেন। এটাকে আমরা যেটা জমা দেওয়া হয় রিভিউ করার জন্য এক্সপার্টদের কাছে, এটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট শেষ পর্যন্ত পাবলিশ হতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ম্যানুস্ক্রিপ্ট তৈরি করাটা আপনার কাজ অ্যাকর্ডিংলি। ঠিক আছে? তো একটা রিসার্চের আর্টিকেল, একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করাটা আপনাদের এই কোর্সের অবজেক্টিভ, শেষে আপনি পারবেন ইনশাআল্লাহ। তো এর জন্য খুব বেশি প্রয়োজন যেটা ছিল, রিসার্চ সম্পর্কে মোটামুটি একটু ধারণা, যেটা আগের ক্লাসে ছিল। আরেকটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হলো রিসার্চ প্রসেসটা সম্পর্কে জানা। প্যারাডাইম জানতে হয়, পরের অংশটুকু রিসার্চ প্যারাডাইম, কিন্তু রিসার্চ প্যারাডাইম না জানলেও, মানে খুব ভালোভাবে না জানলেও, শুধু আপনি ভাষা ধারণার থেকেও আপনি কিন্তু রিসার্চটা করে ফেলতে পারবেন। কারণ আপনি নিজেকে একটা প্যারাডাইমের মধ্যে মনে করে নিলে, বাকি প্যারাডাইমগুলোর সম্পর্কে খুব বেশি ঘাটাঘাটি না করলেও আপনি মোটামুটি একটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনি রিসার্চ করতে পারবেন, রিসার্চের কাজটা করে সম্ভব আপনার পক্ষে। অতএব প্যারাডাইম নিয়ে খুব বেশি আমরা ঘাটাঘাটি করব না। তারপরেও আজকের ক্লাসে তো অবশ্যই না, পরের ক্লাসে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমরা ট্রেডিশনস অফ রিসার্চ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর রিসার্চটা কেমন হয় এটা দেখতে যাবো ইনশাল্লাহ। তো ক্লাসে ঢুকে যাওয়ার আগে আমরা যদি কারো কাছ থেকে একটু শুনতে চাই যে আপনাদের রিসার্চ এন্ডেভারটা, রেকর্ডিংটা অফ রাখি এখন আপাতত। আমাদের দুটা কাজ সাইমালটেনিয়াসলি চালাতে হবে। একটা কাজ হলো আপনার অ্যাসাইনমেন্ট যেটা জমা দিবেন, এই অ্যাসাইনমেন্টের উপরে মিড টার্ম হবে, অতএব মিড এবং অ্যাসাইনমেন্ট অলমোস্ট এখানে ক্যারি করছে 10-20 মার্কস না? অ্যাসাইনমেন্ট 10, মিড টার্ম কত, 20 না? হ্যাঁ, মিড টার্ম তো 20। হ্যাঁ, একটা মিড টার্ম অবশ্য ক্যারি করবে, আর একটা মিড টার্ম অ্যাজ ইউজুয়াল হবে। তার মানে দুইটা মিডের একটা মিড চলে যাচ্ছে ওই ম্যানুস্ক্রিপ্টের উপরে আপনার,
অ্যাসাইনমেন্ট চলে যাচ্ছে ম্যানুস্ক্রিপ্টে। তো 20 মার্কসের একটা বড় অংশ থাকছে, যেটা হলো আপনি ওই প্র্যাকটিক্যাল কাজ যেটা আপনি পাশাপাশি করবেন এটার উপরে, আপনার প্রজেক্টের উপরে। আপনার প্রজেক্টের উপরে 20 মার্কস থাকছে। আর একটা হলো আর 10 মার্কস থাকবে ওই যে যা যা আপনারা এখন ক্লাসে শিখছেন, রিসার্চ কি, কত প্রকার, কি কি রিসার্চের কি কি স্টেপ আছে, মানে থিওরিটিক্যালি বিষয়টা বলা, মানে অর্থাৎ বলতে পারা, লিখতে পারা। তো এখানে থাকছে 10, আর বাকিটুকু অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে অনলাইন অ্যাটেন্ডেন্স তো খুবই দুর্বল, তো সেই হিসেবে কিছু ছাড় অনেককে দিতে হবে। অ্যাটেন্ডেন্সের মার্কসটার ক্ষেত্রে একটা একটা লিবারেল অ্যাপ্রোচ আমাদের থাকার কথা, এবং সামনে যদি ক্লাস শুরু হয় তখন দেখা যাবে বাকিটুকু। কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে আমাদের একটা বড় অংশ ক্যারি করছে যে ম্যানুস্ক্রিপ্ট তৈরি করাটা। তো আপনাকে ম্যানুস্ক্রিপ্ট তৈরির কাজটা করতে থাকতে হবে। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ডে একটা 3 মাসে একটা রিসার্চের ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা খুব কঠিন। ইভেন আমি যদি চাই আমার জন্য যে একটা আইডিয়া আজকে পেয়েছি, এই আইডিয়া নিয়ে কাজ শুরু করলাম, তবু আমার পক্ষে 2 মাস পরেই একটা পেপার লিখে ফেলাটা খুব কঠিন। এখন আমি বিগিনার বা মিডল স্টেজের রিসার্চার এখন পর্যন্ত, এক্সপার্ট রিসার্চার নাই। এক্সপার্ট রিসার্চার না হওয়ার কারণে ঠিক 1 মাসের মধ্যে একটা রিসার্চ পেপার ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে পারাটা কঠিন আমার জন্য। আপনাদের জন্য তো সেক্ষেত্রে 3 মাস লাগার কথা, 4 মাস লেগে যাওয়ার কথা। এখনই যদি কাজ শুরু না করেন তাহলে প্রোক্রাস্টিনেট করেন। প্রোক্রাস্টিনেট না এটাকে বলে, কথাটাকে প্রো বলেন তো, কথাটা কি হবে? প্রো প্রো হ্যালো, প্রোক্রাস্টিনেট মানে কি? কি কি স্টেপ ফলো করতে হবে একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে গেলে, বা সিম্পলি যদি আপনি চান যে আপনি একটা রিসার্চ কন্ডাক্ট করবেন, তখন আপনার কাজ কি হবে, কাজগুলো স্টেপ বাই স্টেপ। স্যার আমি একটা কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? স্যার আমরা এটাকে দ্য ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ কেন বলছি? সোশ্যাল রিসার্চ কেন বলছি? কোনটাকে? এই চ্যাপ্টারটাকে? মানে জি স্যার। অ্যাকাউন্টিং যে সোশ্যাল রিসার্চের অংশ যে একটা, এই জন্য। কারণ অ্যাকাউন্টিং আচ্ছা। রিসার্চ ইজ এ পার্ট অফ সোশ্যাল রিসার্চ। রিসার্চের সায়েন্টিফিক যে রিসার্চ হয়, অবশ্যই রিসার্চ একটা সায়েন্স, কিন্তু এখানে 100% সায়েন্টিফিক প্রসিডিউর ফলো করা সম্ভব হয় না। এই জন্য এটাকে পিওর সায়েন্স বলা যায় না, এটাকে সোশ্যাল সায়েন্স বলি আমরা অ্যাকাউন্টিংকে, বিজনেস রিসার্চকে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি মনে হয় যে 8টা স্টেপ কি কি ছিল, এখানে 8টা স্টেপ লেখা আছে। 8টা স্টেপের একটু পড়ে ফেলি। এখানে বলা আছে, আগে একটু ইন্ট্রোডাক্টরি কথাও বলে ফেলি। আমার তো সবগুলো লাইনই ভালো লাগলো, লেখার সময় আমার মনে হচ্ছে প্রত্যেকটা লাইনই পড়া দরকার ছিল। এখানে রিসার্চের যে কোনো ফিল্ডেই যদি আপনি ইনভেস্টিগেশন করতে চান, ফিল্ড অফ ইনভেস্টিগেশনে আপনি খেয়াল করবেন যে এখানে অনেক ধরনের অ্যাপ্রোচ, ভ্যারাইটি অফ অ্যাপ্রোচ কিন্তু পাওয়া যায়। প্রত্যেকগুলো একটা অ্যাপ্রোচে সবাই ইনভেস্টিগেশন করেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটার কারণ কি? এই ভেরিয়েশনের কারণটা হলো মূলত টাইম, তারপর একটা সেটিং বা এনভায়রনমেন্ট বা প্লেস, এগুলো ডিফারেন্ট হয়ে থাকে। ফলে কোনো ইনভেস্টিগেশনই একইভাবে চলে না। সেটা পুলিশ যদি কোনো ইনভেস্টিগেশনে যায় সেক্ষেত্রে ওইভাবে হয় না, একভাবে হয় না। দুদক যদি ইনভেস্টিগেশনে যায় তখনও একই পার্টিকুলার জিনিস করে, এরকম নয়। আমরা রিসার্চের নামে যে ইনভেস্টিগেশনটা করতে যাচ্ছি, রিসার্চ ইজ এ সর্ট অফ ইনভেস্টিগেশন, এক ধরনের ইনভেস্টিগেশন। সেখানেও কিন্তু আমরা একটা পার্টিকুলার অ্যাপ্রোচে কিন্তু যাচ্ছি না, ভ্যারাইটি অফ অ্যাপ্রোচ। কি হচ্ছে আমাদেরকে? একটা ভ্যারাইটি অফ অ্যাপ্রোচে যেতে হচ্ছে, অনেক ধরনের অ্যাপ্রোচ। কিন্তু হাউএভার একটা আমাদের সব ধরনের ইনভেস্টিগেশন একটা কমন গোল থাকে। গোলটা কি? ফার্দারিং আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের জ্ঞানকে একটু বাড়িয়ে দেওয়া, আমাদের জানাশোনাটাকে আর একটু মজবুত করা। যেহেতু একটা কমন গোল পাওয়া যায়, এই হিসেবে কিছু স্টেপ ফলো করা হয়ে থাকে, যেতে পারে, যেগুলো কমনলি অ্যাডপ্ট করা হয়ে থাকে, কমনলি অ্যাডপ্টেড স্টেপস। এই 8টা স্টেপ সাধারণত যে কোনো একটা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে হয়ে থাকে কমনলি। আমরা অনেক বেশি পার্সেন্টেজ হয়েছে।
সরি, দেখেন এখানে আমরা একটা স্টেপ একটা স্টেপ এই তো একটা স্টেপ আমরা লিখেছি। যেগুলো স্টেপগুলো কি দেখা যাচ্ছে? একজন পড়ে শোনান কি কি স্টেপ দেখা গেল। হ্যালো হ্যালো, কেউ আছেন নাকি চলে গেলেন? জি স্যার। বলেন কি কি স্টেপ আছে এখানে। Identifying the problem. Number 2, reviewing literature. Number 3, setting research questions, objectives and hypotheses. Choosing the study design. Deciding on the sample design. Collecting data. Processing and analyzing data. Writing the report. আচ্ছা, আমাদের 8 নম্বর স্টেপ রাইটিং দ্য রিপোর্টে গিয়ে আমরা একটা ম্যানুস্ক্রিপ্ট পেয়ে যাবো হাতে, আমরা যখন রিপোর্ট লিখে ফেলবো। কিন্তু সবার আগে আমাদেরকে এখন আজকের দিনে যে কাজটা করতে হবে, একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, একটা রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করতে হবে আজকের দিনের কাজ। নেক্সট ডে কাজ হবে হলো কিছু আর্টিকেল ডাউনলোড করে কিছু লিটারেচার রিভিউ করা, ওই আর্টিকেলগুলো থেকে একটা সামারি তৈরি করে এগুলো একটা তুলনামূলক আলোচনা করা, যে এখানে এটা বলেছে, অমুক এটা পেয়েছে, অমুক এটা পায়নি, অমুকের এই জায়গায় এরিয়া কাজ ছিল, এইরকম একটা অন্যদের সম্পর্কে কিছু বলা। নাম্বার 2। নাম্বার 3 ছিল হলো একটা রিসার্চের কোশ্চেন তৈরি করা, এই আইডিয়াটাকে একটা কোশ্চেন আকারে নিয়ে আসা বা একটা অবজেক্টিভ সেট করা। কোশ্চেন বললেন অবজেক্টিভ একই কথা। আর টেস্টেবল হাইপোথিসিস তৈরি করা এখানেই কাজ স্টেপ 3 তে এসে। স্টেপ 4 এ এসে কাজ হলো একটা স্টাডি ডিজাইন তৈরি করা। স্টাডি ডিজাইন বলতে বোঝাবে যে আমি কোত্থেকে ডেটা কালেক্ট করব, তারপরে কতগুলো ডেটা কালেক্ট করব, এবং আমি কত দিনের মধ্যে ডেটা কালেকশন শেষ করব, কিভাবে অ্যানালাইজ করব, অ্যানালাইসিস কোনো টুল ইউজ করব কিনা, তারপরে অ্যানালাইজিং এর ক্ষেত্রে আমরা এক্সপার্ট প্যানেল কাকে নিব, এই ধরনের বিষয়গুলো সেট করা। বা প্যারাডাইম কি হবে আমার, আমি কি পজিটিভিস্ট থেকে করব নাকি কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমি রিসার্চটা করতে যাব, ইত্যাদি চুজ করাটা অনেক বিষয় সিদ্ধান্ত নেওয়াকে বলছি আমরা স্টাডি ডিজাইন। কমপ্লিট স্টাডিটা একটা ডিজাইন করে ফেলা, প্ল্যান করে ফেলা স্টাডির জন্য রিকোয়ার্ড জিনিসগুলো। নাম্বার 5, ডিসাইডিং অন দ্য স্যাম্পলিং ডিজাইন। যারা স্যাম্পল নেবেন, অনেকে স্যাম্পল নিয়ে থাকেন, বেশিরভাগ অনেকে আবার নেনও না, তো বেশিরভাগ রিসার্চেই স্যাম্পল নিতে হয়, কারণ পুরো সেন্সাস সার্ভে অর্থাৎ পুরো জিনিসটার উপরে সার্ভে করা এটা সম্ভব হয়ে ওঠে না, এটা ইকোনমিক্যাল না, অর্থনৈতিকভাবে ঠিক নয়, অনেক সময় এটা রেশনালও না, অযৌক্তিক বিষয়, কোনো প্রয়োজন নেই, আপনি স্যাম্পল নিয়ে তারপর এটা টেস্ট করবেন। তো সেই হিসেবে স্যাম্পলিং ডিজাইনটা এরপরে তৈরি করতে হবে, তারপরে ডাটা কালেক্ট করা, কালেকশনের পরে এগুলো অ্যানালাইজ করা, অ্যানালাইজ করার পরে রিপোর্ট লিখে ফেলা। পরে এই যে ব্লু কালারগুলো, ব্লুইশ কাজগুলো সহজ, গ্রিনিশ কাজগুলো টাফ। অর্থাৎ এই এখানে ক্লকওয়াইজ যদি যান 1 থেকে 4 পর্যন্ত কাজগুলো আসলে একটু টাফ। টাফ কাজ হলো একজন এক্সপার্ট রিসার্চারের জন্য এই কাজটা সহজ, 1 থেকে 4। আর যে কোনো ধরনের রিসার্চারের জন্যই 5 থেকে গিয়ে বাকি কাজগুলো আমরা যারা রিসার্চ মোটামুটি শিখে যাই তারাও এই কাজগুলো করে ফেলতে পারে। আমরা অনেক সময় বলি যে আপনি যখন লিখতে যাচ্ছেন রিসার্চ রিপোর্ট অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট লিখতে যাচ্ছেন, সবার আগে আপনি 5 থেকে শুরু করেন না, 5 থেকে 6, 7 এগুলো কাজগুলো আগে করে ফেলেন, তারপরে এসে প্রথমগুলো সুন্দর করে আইডিয়াগুলো না লিখার সময় বাকিগুলো আপনি ধীরে ধীরে খুব বুঝে চিন্তা ভাবনা করে আইডিয়াগুলো লিখেন। কারণ ওগুলো অনেক অনেক ক্ষেত্রে কেন লিখতে বলি আগে, কারণ এগুলো অনেক স্ট্রাকচার্ড। 5, 6, 7 এবং 8 নম্বর স্টেপগুলো খুবই স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে করেই যেতে হয়। এখানে খুব বেশি আপনার আইডিয়া, আপনার ভেরিয়েশন আনার খুব সুযোগ কম থাকে। এনিওয়ে, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা, যেমন আজকের পয়েন্টটা যেটা আজকের দিন শেষে আপনারা শুরু করবেন, সেটা হলো আইডেন্টিফাইং এ রিসার্চ প্রবলেম। এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ডিটেইল। আমরা এই পেজটা পড়েছেন আপনার মনে হয়, এই পেজটাও ইম্পর্টেন্ট। এখানে একটা এই পেজে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল ইটারেটিভ, এই কথাটা কি এখানে আছে? কেউ পেয়েছেন এই পেজের মধ্যে ইটারেটিভ শব্দটা? ইটারেটিভ, হ্যালো, কেউ তো বলেন না কিছু। স্যার আছে ইটারেটিভ। ইটারেটিভ আছে? জি স্যার। আচ্ছা, ইটারেটিভ মানে কি? স্যার সেটা তো বলতে পারছি না। ইটারেটিভ মানে হলো একটার সাথে আরেকটা জড়িত,
এবং শেষ পর্যন্ত আবার সাইকেলটা ঘুরে চলে আসে, এটাকে ইটারেটিভ বলে। যেমন সাইকেল, যে কোনো একটা সাইকেলকে আমরা ইটারেটিভ বলি, কারণ কি সাইকেলটা স্টেপ 1 থেকে শুরু হয়ে এইটা গিয়ে শেষ হয়ে যায় না, বরঞ্চ 8 থেকে আবার 1-এ চলে আসে। এটাকে আমরা, এই ধরনের প্রসেসকে আমরা ইটারেটিভ প্রসেস বলি। কিছুটা ভাইস ভার্সা টাইপের। না, ভাইস ভার্সা টাইপের না। আবার ওই যে ম্যানেজমেন্ট প্রসেস যেরকম ইটারেটিভ প্রসেস, অর্থাৎ একটা প্রসেস শেষ হয়ে নতুন করে আবার প্ল্যান তৈরি হয়, ওই প্ল্যান অনুসারে অর্গানাইজেশন করে কন্ট্রোল করার পরে দেখা গেল যে না, এখানে তো ঝামেলা হচ্ছে, তো আবার প্ল্যানটা রিভাইজ করা হয়। এভাবে কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকে মানুষ। রিসার্চের কাজটাও এরকমই। রিসার্চে একটা প্রবলেম নিয়ে শুরু করা হয়, পরে ডেটা কালেকশনের পরে সবকিছু রিপোর্ট তৈরি করার পরে আবার দেখা হয় যে তাহলে তো এই জিনিসটা বোঝা গেল, কিন্তু এই জিনিসটা তো প্রবলেম সলভ হয়নি, তো নতুন একটা প্রবলেম নিয়ে রিভাইজড প্রবলেম, নতুন করে প্রবলেমগুলো তৈরি করা হয়, এই প্রবলেম নিয়ে আবার কাজ শুরু হয়। অর্থাৎ রিসার্চ চলমান প্রসেস চলতে থাকে, এই জন্য এটাকে ইটারেটিভ বলে। আরেকটা কাজ বলা ছিল যে একটার সাথে একটা কানেক্টেড। আপনি চাইলেও স্টেপ 7 কে স্টেপ 1 এর আগে করে ফেলতে পারবেন না। অর্থাৎ 1 এর পরেই 2 আসবে, 2 এর পরেই 3 আসবে, 3 এর পরেই 4 যাবে। অর্থাৎ এটা একটার সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট, কানেক্টেড, এবং এটা সিকোয়েন্সিয়াল প্রসেস মেনটেন করে। আন্ডারস্ট্যান্ড কি বললাম? এখন জি আপনি স্যার। স্টেপগুলোর ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য বললাম, কি কি? এই দুইটা বৈশিষ্ট্য এই পেজে লেখা আছে, আমরা যে পেজে আছি এখন, পেজ 2 তে। দুইটা বৈশিষ্ট্য কি বললাম বলেন? ইসমত বলেন কি? ইটারেটিভ আর কানেক্টেড। ইটারেটিভ এন্ড কানেক্টেড। ইসমত বলেন, ইসমত। ইসমত আছেন না চলে গেছেন? ইসমতকে আস্ক টু আনমিউট, আনমিউট করতে বলছেন, তো আনমিউট হচ্ছেন না। দুপুরবেলা ঘুমিয়ে গেছেন কিনা? ঘুমালে তো ভালো, কিন্তু বেশি ঘুম ভালো হবে না, কারণ পড়াশোনা তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইসমতকে পেলাম। আরো ঘুমাচ্ছে না, একটু আগেও কথা হয়েছে আমার সাথে, লাভ হয়তো নেই। প্রবলেম। আচ্ছা, নেটের প্রবলেম। এটা এটা এই এররটাকে, নেট প্রবলেমকে আমরা মেনে নিলাম, কিন্তু সব ক্ষেত্রে সবটুকু মেনে নেওয়া তো যাবে না, না কিছু কিছু তো মানা যাবে। নেট প্রবলেম বললে তো আমরা পড়াশোনা বন্ধ করে বসে থাকতে পারি, নেট প্রবলেম কি আর করা যাবে, ক্লাসের দরকার নেই, রেজাল্টেরও দরকার নেই, কিন্তু আপনারা তো মানছি না কথাটা, পুরোপুরি মানছি না, কিছু মানলাম যে কিছু নেট প্রবলেম থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছি স্টেপগুলোর ক্ষেত্রে, এগুলো ইটারেটিভ প্রসেস, আর একটার পর একটা কানেক্টেড থাকে, সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হয়। স্টেপ 1 মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আপনারা করবেন আজকের পরে, সুতরাং আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যালো স্যার। জি স্যার। সরি স্যার, হচ্ছে মানে নেটওয়ার্কটা চলে গেছিল, তো আবার আসছে। এখন কেন আসলো আবার হঠাৎ করে? স্যার হচ্ছে আমার পাশে হচ্ছে আমি ক্লাস করতেছি, আমার আপু হচ্ছে ট্রেনিং এর ক্লাস, মানে বোনের ছেলে হচ্ছে ক্লাস, তো একসাথে এর জন্য চাপ না। ও আচ্ছা, ঠিক আছে, এখন আপনি আমার উত্তরটা দেন দিলে ইয়ের, মেনে নেই আমরা কথাটা। হ্যাঁ স্যার, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইটারেটিভ আর একটা হচ্ছে কানেক্ট। কানেক্টেড, হ্যাঁ রাইট, এটা সিকোয়েন্সিয়ালি কানেক্টেড, তাই না? জি স্যার। তার মানে ইউ ক্যানট গো ফর 7 বিফোর 1, 1 এর আগে 7 এ যেতে পারেন না, তাই তো? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো। তো আমরা সরি এখন, স্যার। হ্যাঁ ইটস ওকে, আমরা এখন চ্যাপ্টার স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 এ যাচ্ছি, কারণ খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। আপনাকে বলতে হবে নন রিসার্চ প্রবলেম কোনগুলো। সব ধরনের প্রবলেম রিসার্চ প্রবলেম নয়, সাম আর দ্য রিসার্চ প্রবলেমস আর সাম আর নন রিসার্চ প্রবলেমস, তাই তো? তো আমরা বুঝতে পারছি যে সব প্রবলেম কি আমরা রিসার্চ প্রবলেম বলছি না। দেশে পৃথিবীতে অনেক সমস্যা আছে, সব সমস্যা নিয়ে আমরা আসলে চিন্তিত না, রিসার্চাররা চিন্তিত না, আর সব রিসার্চ সমস্যা নিয়ে আমরা রিসার্চ করতে নামছি না। তাহলে আমাদেরকে আগে বুঝতে হচ্ছে যে নন রিসার্চ প্রবলেম কোনগুলো। আচ্ছা, প্রথম এই এতটুকু যতটুকু আমি কালার করেছি এতটুকু দেখেন, পরেন তো দেখি এখানে কি লেখা আছে, কেউ একজন পরে শোনান। দীপা, দীপা সাহা শোনান, কি লেখা আছে এখানে? হ্যালো দীপা, দীপা ইউ আর আস্কড টু আনমিউট, আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে। স্যার আমি বলবো, বলেন, দীপাকে যেহেতু পাচ্ছি না, বলেন আপনি। a non-research problem is one that does not require any research to arrive at a solution. রাইট, প্রথম লাইনটা সুন্দর বুঝেছেন, সেকেন্ড লাইনটা কি?
intuitively a intuitively non-researchable non-researchable problem consists of vague details and cannot be resolved through research. vague details আচ্ছা ভেগ ডিটেলস মানে হলো অযথাই অনেক বেশি ডিটেইল ভাবে একটা কিছু প্রবলেম আসলে রিয়েলি প্রবলেম যেগুলো স্পেসিফিক আইডেন্টিফাই করা যায় বলা যায় দ্যাট ইজ দ্য প্রবলেম আর কিছু আছে প্রবলেম আসলে ট্রু প্রবলেমই না সেই কারণে এটা হলো ভেগ ডিটেইল বাচ্চা এসে যে প্রবলেমগুলো বলে আমাদের ঘরে বাচ্চা এসে যে বই এই সমস্যা সে এটা আমাকে নাকে ফেলে দিচ্ছে আমাকে এরকম বল তো ওরা যে প্রবলেমগুলো বলতে থাকে এগুলো আসলে ভেগ ডিটেইল অনেক ডিটেইল করে বলে এগুলো আসলে ইনফ্যাক্ট প্রবলেমই নয় তো নন রিসার্চেবল প্রবলেমে আসলে কোনো সলিউশন রিজলভ করা যায় না ক্যানট বি রিজলভ থ্রু রিসার্চ করে এগুলোকে সলভ করা যায় না তাহলে কিভাবে সলভ করা যায় এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিভাবে সলভ করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ অর ম্যানেজারিয়াল অ্যাকশনের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যায় কথাটা কি দাঁড়ালো নন রিসার্চ প্রবলেম ক্যানট বি রিজলভ থ্রু রিসার্চ এগুলো রিসার্চের মাধ্যমে রিজলভ করা যায় না বাট ক্যান বি রিজলভ থ্রু কিসের মাধ্যমে রিজলভ করা যায় বলেন Administrative and management. অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে এগুলো প্রবলেম সলভ করা যায় এখানে একটা উদাহরণ দিয়েছে এখানে অনেকগুলো উদাহরণই আছে যেমন similarly reasons for a sudden rise in price of many essential commodities following the announcement of the budget by the finance minister need no investigation এই যে পণ্যের দাম বেড়ে যায় কেন বেড়ে যায় ফাইন্যান্স মিনিস্টার যখন নতুন বাজেট অ্যানাউন্স করে কিছু জিনিসের দাম বেড়ে যায় কেন এর জন্য কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের প্রয়োজন আছে আসলে কোনো কজ নাই এখানে রিয়েল কোনো কজ এখানে নাই এটা একটা বিষয় আরেকটা এক্সাম্পল দেখেন এক্সাম্পল নাম্বার 1 এখানে রিয়েল কজ আছে কিন্তু এটা আবার রিসার্চ করার কোনো প্রয়োজন নেই এক্সাম্পল 1টা তো দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা খুব বেশি এক্সাম্পল হ্যাঁ এখানে দেখেন পড়তে পারেন আমি পড়ছি a recent survey in district A found that 1000 women were continuous user of contraceptive pills but last month's survey statistics indicate that none of these women were using contraceptive pills এটা ফিশার তো জানেন না ফিশার যিনি হাইপোথিসিসের জনক প্রথম যিনি হাইপোথিসিস শব্দটা এনেছেন এবং হাইপোথিসিসের মাধ্যমে সায়েন্টিফিক রিসার্চ হতে পারে কোয়ান্টিটেটিভ রিসার্চের জনক যদি বলি তো ফিশারের নিজের উদাহরণ এটা আমরা কোট করলাম ওনার কাছ থেকে উনি উদাহরণটা দিয়েছেন এই এক্সাম্পলটা তো ডিস্ট্রিক্ট এতে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে দেখা গেলো 1000 উইমেন যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতেন তো এটা রেগুলারলি ইউজ করতেন কিন্তু লাস্ট মান্থে কোনো একজন মহিলা কোনো একজন উইমেন ওরা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করেনি ব্যবহার করেনি তারা যেহেতু ব্যবহার করেনি তো ইটস এ প্রবলেম তো দিস ডিসক্রিপেন্সি অন্য সব মাসের চেয়ে এই মাসটা কেন আলাদা হলো তো এই ডিসক্রিপেন্সি কেন হলো তাই না দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই দিস ডিসক্রিপেন্সি এক্সিস্ট এই পার্থক্যটা কেন হলো গত সব মাসে ইউজ করতো হঠাৎ করে কেন ইউজ করলো না উত্তরটা দেখেন উত্তরটা আসলে রিসার্চ যে করতে হবে না উত্তরটা সহজ উত্তর ওয়েল the fact is a monsoon flood has prevented all new supplies of pills reaching district A একটা বন্যা শুরু হয়েছে বন্যার কারণে ডিস্ট্রিক্ট এ তে কোনো ধরনের সাপ্লাই অফ পিলস যায় নাই পিলের সাপ্লাই যায় নাই ফলে ওল্ড সাপ্লাই হ্যাজ বিন এক্সস্টেড অলরেডি শেষ হয়ে গেছে ওল্ড সাপ্লাই সুতরাং কেউ ইউজ করে নাই যেহেতু নো সাপ্লাই নো ইউজ দ্যাটস ইট এটা কিন্তু কোনো রিসার্চের প্রয়োজন ছিল না বরঞ্চ একটা তথ্য খুঁজে বের করার প্রয়োজন ইয়েস নো তার মানে এই ধরনের প্রবলেম নিয়ে রিসার্চ হতে পারে না এইভাবে এক্সাম্পল 2 আছে এক্সাম্পল 3 আছে এক্সাম্পল 4 আছে সবগুলো এক্সাম্পল খুব সুন্দর আমার তো ভালোই লাগছিল আমার মনে হয় আমি 3বার পড়ে ফেলছি 4বার পড়ে ফেলছি শুধু ইয়েগুলো যাতে খুব ক্লিয়ার বোঝা যায় তারপর আপনি চেষ্টা করে দেখেন বুঝতে পারেন না পারলে তো আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ হতে পারে ওই গ্রুপের মধ্যে আর আপনার প্রবলেমটা আপনার আইডিয়াটা নিয়ে যদি ভালো হয় ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে বসেন যেখানে আপনার আইডিয়াটা কি রিসার্চ প্রবলেম কিনা বা এরকম রিসার্চ হতে পারে কিনা এটা বোঝার জন্য চেষ্টা করতে পারেন আমার সাথে
এখন আসি আমরা রিসার্চ প্রবলেমে। তো রিসার্চ প্রবলেম কোনটা? রিসার্চ প্রবলেম হতে হলে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। ইট শুড হ্যাভ 3 ক্যারেক্টারিস্টিক্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো এখানে একটা পার্থক্য থাকতে হবে। এখানে ছিল আমরা যে ওই যে কোশ্চেনটা করেছিলাম যে পিল পৌঁছায় নাই গত মাসে, সবাই ইউজ করেছে, এই মাসে কেউ ইউজ করেনি কেন? তো এখানে একটা পার্থক্য ছিল গত মাসের সেই মাসে। তো এরকম একটা পার্থক্য থাকতে হবে, এটা একদম বেসিক ফান্ডামেন্টাল নাম্বার 1। নাম্বার 2 হলো বৈশিষ্ট্য যেটা রিসার্চ প্রবলেম হইতে হবে ডিসক্রিপেন্সির বাইরে, পার্থক্যের বাইরেও, সেটা হলো ওয়াই দিয়ে একটা কোশ্চেন থাকতে হবে। কেন কেন এখানে কোনো একটা রিজন আসতে হবে, রিজন 1, রিজন 2, রিজন 3। তো একটা রিজন খোঁজার চেষ্টা করা যেতে পারে। যেমন কিছু জিনিস হলো একটা লোক বাঁচে, পরে আবার সে মরে যায়। প্রত্যেক জীবিত প্রাণী মারা যায়। আপনি বললেন যে কেন কেন মারা যাবে, কেন মারা যায়? তো আমরা বলি যে গড নোজ, আল্লাহ জানেন ভালো কেন মারা যায় মানুষ বা প্রাণীগুলো মারা যায়, বা কেন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। এটা একটা চিরন্তন সত্য, যার কেন বলে কোনো কোশ্চেন আমরা আসলে করতে পারি না, এখানে মেনে নিয়েছি যে এটা হবেই। তো এটাকে আমরা বলছি যে এই ধরনের একটা ওয়াই কোশ্চেন যেখানে সেট করা যায় না, এখানে রিসার্চও হতে পারে না। একদম চিরন্তন সত্য বিষয়গুলো নিয়ে রিসার্চ হতে পারে না, কারণ রিসার্চের প্যারাডাইমের মধ্যে আপনি একটা কেন খুঁজে বের করবেন। সুতরাং এই কেন কোশ্চেনটা আসতে হবে। নাম্বার 3 হলো যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, থার্ড কোশ্চেনটা, থার্ড ইস্যুটা, পয়েন্টটা, সেটা হলো অ্যাটলিস্ট টু পসিবল অ্যান্সার্স থাকতে হবে এই উভয়ের। কেন তো করবেন, কেন উত্তর হইতে হবে কমপক্ষে 2টা। একটাই যদি উত্তর হয় তাহলে রিসার্চের কোনো দরকার নাই, 2 পসিবল অ্যান্সার থাকতে হবে। আচ্ছা, আমি একটু ফিরে আসি আপনাদের দিকে। কেউ একজন বলেন দেখি আমাকে কি অবস্থা। আচ্ছা, রেকর্ড চলতে থাকুক। স্যার রাখলে ভালো হয়। রাখলে ভালো হয়, বোঝা জ্ঞান কে যদি বুঝছে। কখনো স্যার ইনফর্মাল কথা বলতে চান তখন স্যার অফ করলে প্রবলেম হয় না আচ্ছা, স্যার, কিন্তু এগুলো তো স্যার ডিসকাশন, আমাদের জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে স্যার যদি কোনো না বুঝে থাকে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে ব্যাস চলো। আমরা ইয়ে বলি, 3টা পয়েন্ট বলতে যাচ্ছি, শুনতে যাচ্ছি আপনাদের কাছে। বলুন। তার ডিসক্রিপেন্সি থাকবে, তারপরে সেকেন্ডটা হচ্ছে একটা হোয়াই থাকবে যে কেন হয়, আর থার্ডে হচ্ছে একটা আনসার থাকতে পারবে না, 2টা আনসার হইতে হবে অবশ্যই। রাইট, অ্যাটলিস্ট 2 পসিবল অ্যান্সার্স থাকতে হবে। এখন আমাকে এক্সাম্পল নাম্বার 1 টা বুঝিয়ে বলেন। আপনিই বলেন, যিনি আমাকে শোনাচ্ছিলেন, নিবিত থেকে নাবিতা। জি, স্যার নবনীতা। নবনীতা, সরি আপনার পুরো নামটা বলতে পারিনি। নবনীতা স্যার প্রথমে যে এক্সাম্পলটা পড়েছিলেন ওইটা বলবো স্যার? না না, এখন যেটা আছে এরপরে। আপনার কাছে কি শীটটা আছে? জি স্যার। হ্যাঁ, শীট থেকে দেখে বলেন ওই যে প্রবলেম যেগুলো রিসার্চ প্রবলেম এর এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু যদি আবার খুঁজে না পান। হ্যাঁ, রিসার্চ প্রবলেম আমরা পেয়ে গেলাম। এখানে দেখেন এক্সাম্পল নাম্বার 1, রাইট। ওরা উৎস অ্যান্সার দিয়ে দিয়েছে, এই যে আমরা এখানে দিয়ে দিলাম। পরের নিতে আমাকে বুঝিয়ে বলেন যে এটা কি রিসার্চ প্রবলেম কিনা। স্যার এখানে বলা আছে while visiting a rural area, the UNICEF team observed that some villages have female school attendance rates as high as 75%, while some have as low as 10%. Although all villages should have a nearly equal rate of attendance, what factors are associated with this discrepancy? Is it a research problem? স্যার এখানে বলা আছে যে ফিমেল স্কুল অ্যাটেন্ডেন্স রেট কোথাও 75%, আবার কোথাও কমে 10%। একটা গ্রামে, হ্যাঁ একটা গ্রামে। ইউনিসেফ অবজার্ভ করেছে কিছু গ্রামে দেখা যায় 75%, যেখানে আর কোথাও এত কম যে 10% মাত্র ফিমেল স্কুল অ্যাটেন্ডেন্স, ছাত্রীদের স্কুলে যাওয়া। তো এখন এটা কি কোনো রিসার্চ প্রবলেম? জি স্যার, প্রবলেমই তো মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? প্রবলেম তো সবকিছুই, আমার পেট ব্যথাও তো প্রবলেম। এটা কি রিসার্চ প্রবলেম কিনা?
স্যার এখানে তো বলা আছে although all villages should have a nearly equal rate of attendance, মানে equal rate of attendance থাকা উচিত, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে এক জায়গায় একদমই কম, আরেক জায়গায় অনেক বেশি। তার মানে এখানে স্যার একটা ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে। এটাই তো আমাদের প্রথম বৈশিষ্ট্য ছিল, যেটা থাকতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে নাম্বার 2, দ্বিতীয়টা কি ছিল জানি থাকতে হবে? স্যার why, কেন ডিসক্রিপেন্সিটা হইলো? আচ্ছা, এখানে কি কেন প্রশ্নটা করা যায় নাকি করা ঠিক হবে না? স্যার কেন প্রশ্ন করতে গেলে তো স্যার রিসার্চ করে দেখতে হবে যে কেন কম। না, অনেক জায়গায় আছে যেখানে কেন বলাটা অন্যায়, তো সেখানে রিসার্চটা অন্যায় থেকে যায়। তো এখানে কি কেন বললে অন্যায় হবে কিছু? না স্যার। এটা তো কোনো মানে কেমন বলে ন্যাচারাল ট্রুথ বলে কিছু নয়, এরকম কোনো বিষয় না যেখানে কেন আমরা প্রশ্ন করতে পারি না। জি স্যার। সুতরাং এখানে আমরা কেন করতে পারি, কারণ কোথাও যদি 75% থাকে আর জায়গায় কেন 10% হবে? সব জায়গায় ভিলেজ তো ভিলেজে, এমন না যে টাউন আর এটা ভিলেজ। তো তাহলে কেন পার্থক্য হবে? এর পসিবল অ্যান্সার হইতে হবে কয়টা? থার্ড স্যার মিনিমাম 2টা। দুইটা। এখানে কিছু পসিবল অ্যান্সার দিয়েছে, আপনি দেখেন 3টা পসিবল অ্যান্সার দিয়েছে। অ্যান্সারগুলো খুব সুন্দর। ভিলেজেস ডিফার ইন দেয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। হয়তো তাদের ইকোনমিক পজিশন দুই ভিলেজের একই রকম না, সোশিও পজিশনটাও একই রকম না। ভিলেজ টু ভিলেজ পার্থক্য হয়, যদিও বা ভিলেজ। তারপর নাম্বার 2, ইন সাম ভিলেজেস দ্য মুসলিম পপুলেশন কনস্টিটিউটস আ লার্জ প্রপোর্শন। কোথাও মুসলিম পপুলেশনটা লার্জ আর কোথাও কম। তো সেক্ষেত্রে রিলিজিয়ান মাইট প্লে এ ভাইটাল রোল। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু ফিমেল স্কুল অ্যাটেন্ডিজ এর কথা বলা হচ্ছে, তো মেয়েদের শিক্ষার ব্যাপারটাতে হয়তো রিলিজিয়ান কোনো প্রভাব তৈরি করতে পারে। সুন্দর একটা পয়েন্ট আছে। নাম্বার 3, একটা পয়েন্টও সুন্দর, সেটা হলো স্কুলস আর ফার অ্যাওয়ে। অনেক অনেক জায়গায় অনেক গ্রামে স্কুল অনেক দূরে। তো অনেক দূরের স্কুল আর কাছের স্কুল, তো অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা সব জায়গায় গ্রামে একরকম না। ফলে দূরের স্কুলে যাওয়া আসাটা ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে অবশ্য কম বেশি হতে পারে। এই যে একাধিক প্রশ্নের অ্যান্সার পাওয়া গেল, এই অ্যান্সারগুলো কোত্থেকে পাওয়া গেল? এগুলো একটা লিটারেচার রিভিউ এর মাধ্যমে পাওয়া যায়। ইনিশিয়াল লিটারেচার রিভিউ বলি এটাকে আমরা। কি বলি এটাকে আমরা? ইনিশিয়াল লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ আমরা ভবিষ্যতে করব, কিন্তু এই স্টেজে এসে একটা লিটারেচার রিভিউ করা হয় যে ক্ষেত্রে কিছু কারণ কেন হইতে পারে, পসিবল কজেস, এগুলো এক্সপ্লেন করার জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা একটা রিসার্চ প্রবলেম। এই জন্য আপনার যেটা মনে হয় যে এটা কি রিসার্চ হতে পারে কিনা, সবার আগে দেখা উচিত এরকম কোনো রিসার্চ আগে হয়েছে কিনা, বা এর কোনো অ্যান্সার কোথাও পাওয়া যায় কিনা, গুগলে পাওয়া যায় কিনা, কোনো রিপোর্টে অ্যান্সার পাওয়া যায় কিনা। তাহলে বোঝা যাবে যে না, কিছু মানে কেন ফিমেল অ্যাটেন্ডেন্সে কম বেশি হয়ে থাকে, এই গ্রামে কেন হচ্ছে সেটা না, কেন হয়ে থাকে কিন্তু সাধারণভাবে সাধারণ উত্তর, প্র্যাকটিক্যাল উত্তর না যে আসলে এমপিরিক্যাল এইটাই কারণ, কিন্তু বলতে পারবো যে এইরকম কারণ হয়ে থাকে, হতে পারে। দিস আর দ্য পসিবল, মানে সম্ভাব্য কারণ যদি আপনি বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটা নিয়ে রিসার্চ হতে পারে। বেস্ট অফ লাক আপনাদের জন্য। অনেকক্ষণ ক্লাস হয়ে গেল। আমি তো ভাবলাম যে সোয়া 3:30 বাজে না, 3:30 পর্যন্ত ক্লাস নিতে পারি হয়তো না। জি স্যার। 3:30 পর্যন্ত হলে আসলে 3:30 ইফেক্টিভ ক্লাস হতে পারতো, কিন্তু আমরা ক্লাসটা শুরুতে সময় বেশি নিয়ে নিয়েছি। আবার কিছু জ্ঞান দেওয়ার ব্যাপার থাকে, আপনাদেরকে সতর্ক করার ব্যাপার থাকে, মোটিভেট করা বলতে পারেন এটাকে অন্য অর্থে। আচ্ছা, আমরা অন্য এক্সাম্পল গুলো 3, 4 গুলো দেখবেন। আমার কাছে মনে হয় যে এক্সাম্পল যত বেশি দেখবেন তত বেশি আপনার কাছে, এখানে একটা দেওয়া আছে কি হয়েছিল এখানে, কেন পার্থক্যটা হলো, পসিবল অ্যান্সার পাওয়া গেল 1, 2, 3, 4, 5টা 6টা, তখন বলা যেতে পারে এটা একটা রিসার্চ কোশ্চেন। এখন আপনার 3টা কাজ এরপরে এই স্টেজে এসে, প্রথম স্টেপে আমরা আছি, এই স্টেজে এসে আপনার 3টা কাজ। এখানে আপনারা দেখে নিন, হ্যাঁ 3টা, এই যে 3টা কাজ। 3টা কাজ হলো, আপনি প্রথমে একটা স্টেটমেন্ট আকারে প্রবলেমটা লিখবেন, কারণ একটা লাইনে প্রবলেমটা বলতে পারাটা এটা খুবই টাফ একটা জব, কিন্তু ইউ শুড ডু ইট। আপনাকে পারতে হবে। সেটা হলো যে একটা লাইনে আপনি প্রবলেমটাকে বলেন যে এই হলো সমস্যার কথা বললে অনেক ব্যাকগ্রাউন্ড আলোচনা শুরু হয়ে যায়, বলতে 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 আসল সমস্যার কি সেটা খুঁজে পাওয়া যায় না, বা বলা হয় যে এর মধ্যেই যা বলেছি গল্প, এর মধ্যেই সমস্যা আছে, সমাধান আছে, মানে সমস্যা এর মধ্যেই বলা হয়ে গেছে। না, সমস্যাটা একটা স্টেটমেন্ট আকারে বলতে পারতে হবে প্রবলেমটা, রিসার্চ প্রবলেমটাকে।
তারপরে নাম্বার 2 কাজ হলো জাস্টিফাই দ্য প্রবলেম। আপনি এই স্টেজে এসে প্রবলেমটা জাস্টিফাই করতে পারতে হবে। প্রবলেমটা মানে ওই যে ডিসক্রিপেন্সি কেন হলো, হওয়া যে উচিত নয়, সবার একই থাকা উচিত, এই পক্ষে কিছু কথা থাকতে হবে। আর যদি আপনি মেনে নেন যে না সমস্যা তো আসলে থাকেই, থাকবেই, সবার মধ্যে কিছু সমস্যা আছে, আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিরা যে কাজটা করে থাকে, আপনি বলেন যে আমাদের দেশে একটা সমস্যা, ওনারা বলে দিবেন যে উত্তর, আরে এই সমস্যা কি আমাদের দেশেই? সমস্যা তো সব জায়গায় আছে, আমাদের চেয়ে দেখবেন যে ইন্ডিয়াতে বেশি সমস্যা, বা আমাদের দেশের এখন তো তুলনা হয় সব ইউরোপ আমেরিকার সাথে, আমেরিকাতে বেশি সমস্যা এটা, সুতরাং আমাদের দেশে সমস্যা কোনো সমস্যা না। সমাধান হয়ে গেল কিনা? কোনো রিসার্চের দরকার আছে? আছে কোনো রিসার্চের প্রয়োজন? কারণ প্রবলেমই তো রইলো না। জি স্যার। হ্যাঁ, প্রবলেমই না থাকলে রিসার্চ কেন হবে? তো এই জন্য প্রবলেমটা এক্সিস্ট করাইতে হলে, অর্থাৎ প্রবলেমটা আপনি ভ্যালিড এই কথা প্রমাণ করতে হলে, জাস্টিফাই করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে অনুচিত পার্থক্য হওয়াটা যে অনুচিত, এই কথাটা আপনাকে কিছু লিখতে হবে। এটা কিভাবে লিখবেন? ইন জাস্টিফাইং প্রবলেমস আমরা কি করতে পারি যে প্রবলেম, দ্য স্টাডি ইম্পর্টেন্স, হাউ দ্য লার্জ ওয়াইড স্প্রেড দ্য প্রবলেম, এর কনসিকুয়েন্সটা কি হতে পারে, এই ধরনের থাকলে এইগুলো আপনি আলোচনা করবেন। এই মাঝখানে লাইনটা পড়বেন, এখানে ওই যে এই লাইনটাতে বোঝা যাবে কথাটা, কিভাবে স্টেটমেন্টটা লিখবেন, জাস্টিফাই কিভাবে করবেন, এটাও এখানে লেখা আছে। ঠিক একইভাবে অ্যানালাইজিং দ্য প্রবলেমে কিছু পসিবল অ্যান্সার, অ্যান্সার, পসিবল অ্যান্সারও বের করে দিবেন। প্রবলেম তো কেন পাইলেন, আর এই যে বললাম না যে পসিবল অ্যান্সারটা কি, মানে অর্থাৎ কি কি কারণ হতে পারে, বিভিন্ন রিসার্চে বিভিন্ন জন, এই যে ইনিশিয়াল একটা লিটারেচার রিভিউ করতে বললাম আপনাকে, এই ইনিশিয়াল লিটারেচার রিভিউটা এখানে দিবেন এই প্যারাগ্রাফে। তো সুতরাং 3 প্যারাগ্রাফই, 3 প্যারাতেই আপনারা মোটামুটি এই প্রথম স্টেপ নাম্বার 1 কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আদার ইস্যুজ অফ প্রবলেম আইডেন্টিফিকেশন আমরা আপাতত বাদ দিচ্ছি, কারণ আপনাদেরকে পাইলট সার্ভে, কেস স্টাডি, ফোকাস গ্রুপ ইন্টারভিউ, এক্সপেরিমেন্টাল সার্ভে, এর মাধ্যমেও প্রবলেম খুঁজে বের করা যায়। ঠিক আছে? কেউ যদি কোনো প্রবলেম খুঁজে না পান, ফর এক্সাম্পল আপনাদের মধ্যে কেউ একজন বলছে স্যার আমার পক্ষে রিসার্চ কিভাবে করা সম্ভব, আমি তো কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না, রিসার্চেবল প্রবলেম খুঁজে পাচ্ছি না, তখন আপনাকে বলবো আপনি একটা পাইলট স্টাডি করেন, কিছু কেস স্টাডিতে যান, কিছু ফোকাস গ্রুপ ইন্টারভিউ যান, আপনারা নিজেরা বসে কারো ইন্টারভিউ নেন, কিছু এক্সপিরিয়েন্স সার্ভে করেন, এইভাবে আপনি আপনার প্রবলেম খুঁজে বের করতে পারেন, বা প্রবলেমের পসিবল রিজন, কজগুলো খুঁজে বের করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাসের পড়া এই পর্যন্তই, কিন্তু বিষয়টা হলো আমরা বাকি স্টেপগুলো আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, ক্লাসের সময়ের কারণে পারা যায়নি, না খেয়ে অনেক বেশি ক্লাস করা ঠিক না। তো আর ক্লাসের টাইমটা খুব অড, 2টার থেকে এই সময়, কিন্তু আমার ক্লাসটা মনে হচ্ছিল বৃহস্পতিবার, তাই না? জি স্যার, বৃহস্পতিবার সকাল 10টা বাজে ছিল স্যার। ফার্স্ট স্টেপটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার প্রবলেমটা কিভাবে আইডেন্টিফাই করবেন, আর ইনিশিয়াল কিছু লিটারেচার রিভিউ করে আপনার একটা 3টা প্যারাগ্রাফে আপনি আপনার প্রবলেমটা লিখবেন। তো আমরা আশা করি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপেই আপনার 3 প্যারাগ্রাফ লেখা হয়ে গেলে এগুলো ছবি তুলে পাঠিয়ে দেবেন। 3টা প্যারাগ্রাফ লিখবেন, প্রথম প্যারাগ্রাফে কি লিখতে হবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, পরেরটাতে জাস্টিফাই দ্য প্রবলেম, নাম্বার 3তে হলো পসিবল রিজন, কজেস গুলো বের করে আপনি ইনিশিয়াল লিটারেচার রিভিউ করে যা পেলেন সেইগুলো লিখবেন। তো এইভাবে আপনি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে লিখবেন। তো আমার মনে হয় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে লেখা হয়ে যাবে যদি আপনি খাতায় লিখেন, আর টাইপ করলে তো অবশ্যই 1 পৃষ্ঠায় হয়ে যাবে। তো ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করি। আমাদের নেক্সট ক্লাসে আমরা প্যারাডাইম, রিসার্চ প্যারাডাইমটা পড়বো ইনশাআল্লাহ, একটু দেখে নিতে পারি, রিসার্চ প্যারাডাইমটা পড়বো। আর ফিলোসফি অফ ফাইন্যান্সিয়াল রিসার্চ, আমাদের অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের যে রিসার্চটা হয়ে থাকে, একটা ট্রেডিশন, যেটা কি কি ট্রেডিশনাল রিসার্চ হয়ে থাকে, কি কি টপিকের রিসার্চ সাধারণত অ্যাকাউন্টিং এ হয়ে থাকে, এইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসে। আর এরপরের ক্লাসটার থেকে আমি প্রবলেমে আছি যে সায়েন্টিফিক মেথড, ইন্ডাকশন, ডিডাকশন, এগুলো এখন আলোচনা করলে কিছু বুঝবেন আপনারা? আমার মনে হচ্ছে যে কিছু রিসার্চ না করে শুধু শুধু এই আলোচনাতে মাথা জ্যাম হওয়া ছাড়া কোনো কাজ হবে না। ইন্ডাকশন, ডিডাকশন খুবই ইজি একটা বিষয়, কিন্তু করলে বুঝে যাবেন, না করলে কিছু বুঝবেন না। আর সায়েন্টিফিক মেথডে
কিভাবে ভ্যালিডিটি এনশিওর করতে হয়, এটা আমার মনে হয় ডেটা অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝার কথা না। কি বলবো, রিসার্চ ডিজাইনটা কি হবে, তো আপনি রিসার্চ ডিজাইন স্যার এগুলি অ্যাকাউন্টিং থিওরিতে পড়ানো হয়েছিল। তাই তো অ্যাকাউন্টিং থিওরিতে আগে রিসার্চ মেথোডলজিতে পড়ানো হয়েছে, পড়েছেন আপনার, তাহলে ভালোই। আমার তো মনে হয় না যে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে এখন। তো আমরা নেক্সট ক্লাসটা করি, আর এর ভিতরে আপনাদের কাছ থেকে রিসার্চের যে আইডিয়া, যেটা আমরা বললাম, আইডিয়াটা আমরা পেয়ে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এই পর্যন্তই রাখলাম। আর কোনো কথা থাকলে কারো বলতে পারেন, কোনো কোশ্চেন। ইন্ডিভিজুয়ালি সবাইকে করতে হবে এই ব্যাপারটা আমি বলিনি, অনেকেই গ্রুপের সুযোগ আমরা করে দিয়েছি, যারা গ্রুপে করতে চান করেন। এই জন্য যে গ্রুপে করলে অনেকের উপরে চাপ কম থাকবে, অনেকেই আরেকজন একটু হেল্প করলো, গ্রুপের মধ্যে একজন একটু কাজ করলে হয়ে যায়। কিন্তু আমি চাইবো যারা ভালো করতে চাচ্ছেন তারা ইন্ডিভিজুয়ালি করেন, বিশেষ করে ওই যে 3.5 আপ যে 11 জন আছেন, আপনারা ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করেন। না হলে আপনারা 3 জন মিলে করেন, 2 জন মিলে করেন, আপনারা একেবারে 15 জন একটা গ্রুপের মধ্যে আপনি লিডার হয়ে কাজ করেন না করেন, কারণ কাজটা আপনাকে শিখতে হবে, করতে হবে। সুতরাং যত বেশি ইন্ডিভিজুয়াল ইস্যু থাকবে তত বেশি প্রবলেমটা কম স্যার হবে। তাহলে স্যার আমরা মানে যারা 5G এর উপরে আছে তারা কি স্যার 3 জন করে গ্রুপ করে নিব? ভালো হয়, অনেকে ঠিক একলা অনেক সময় কাজ সামাল দেওয়া যায় না। জি স্যার, অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। জি স্যার, এই ভালো হয় স্যার। একজনকে যে একটু আমাদের স্যার এক্সপেরিয়েন্স সফটওয়্যার বা মানে পিসিতে অ্যাটলিস্ট এক্সেল ওপেন করতে পারে এরকম লোক হলে ভালো হয় একজন, আরেকজন একটু টাইপ করতে পারে দ্রুত, ভালো ইন্টারনেট কানেকশন আছে এরকম একজন থাকলে ভালো এর মধ্যে আর কি। এইভাবে যদি গ্রুপটা করেন, 2 জন 3 জন করে করেন, হ্যাঁ 3 জন করে করেন, আর বাকিরা করেন হলো 15 জন 20 জনে করেন একটা গ্রুপ। আপনাকে তো একটা আইডিয়া দিতে হবে না, একটা আইডিয়া, একটা রিপোর্ট জমা দিতে হবে। আপনি নিশ্চিত থাকেন যত বেশি নাম্বার অফ পিপলের গ্রুপ হবে তত নাম্বারের পার পার্সনের নাম্বারের সংখ্যাটা কমে আসার সম্ভাবনা বেশি থাকে। আর এটা কমে আসে না, আপনি চেষ্টা করলে বেশি উঠাইতে পারেন না তখন। কারণ কি, তখন আপনাকে যখন প্রশ্ন করা হয় তখন দেখা যায় যে আপনি একটা পার্ট অফ কাজ করেন, একটা আরেকজনের পার্ট করে, তখন আর ওই ভাইবার যে অ্যান্সারটা এটা ভালো হয় না। আমার অভিজ্ঞতার কথা বলছি আর কি। সেই হিসেবে আমি পছন্দ করব যে দ্য স্মলার দ্য বেটার দ্য গ্রুপ, কিন্তু অনেকের জন্যই তো বাঁচা মরার বিষয়। সেই ক্ষেত্রে আমি চাইবো না যে আপনি জীবন বাজি রেখে আমার কোর্সটা করেন। অতএব বড় গ্রুপ করতে কোনো সমস্যা নাই, কোনো লিমিট নাই, আপ টু 20 জন পর্যন্ত একটা গ্রুপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এটা নেক্সট ক্লাস, অর্থাৎ নেক্সট আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য স্যার, আমার সাথে যোগাযোগ করার জন্য সহজতম পদ্ধতি হলো যে আপনার যে গ্রুপটা, ইমেল, না ইমেল না, ইমেল কেন এখনই, ওই যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ইমেলে শুধু লিখেন হাউ আর ইউ স্যার, এটা কি ভালো কথা? হাউ আর ইউ স্যার এর জন্য একটা ইমেল আপনি একটা অ্যাটাচমেন্ট আছে যেখানে 20 মেগাবাইট একটা অ্যাটাচমেন্ট আছে, একটা পুরো একটা রিপোর্ট করেছেন, এটা আমার দেখা দরকার, সময় নিয়ে বোঝা দরকার, তো ওইটা ইমেলে ঠিক আছে। সাধারণ চ্যাটের জন্য তো ইমেল খুব ভালো জায়গা না। ভালো জায়গা কি? না স্যার, চ্যাটের জন্য ভালো জায়গা না। আপনার সিম্পলি কোশ্চেন এটা কি হবে স্যার, এটা আপনি চেষ্টা করেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিতে। কারণ কি, অনেক প্রশ্নের উত্তর আমার চেয়ে আপনাদের কলিগ যারা আছেন, আপনার যে পিয়ার গ্রুপ আছে যারা, তারাই আরো ভালো উত্তর দিতে পারে। তা আমি সাধারণত উত্তর না দিলেও চলে যাই, বেঁচে যাই। নাহলে আপনাদের এই পুরো সেশনের সবার উত্তর দিতে দিতে তো আমি আমার অন্য কোনো কাজ করতে পারবো না। মানে আপনার ক্লাসে যে প্রিপারেশন নেওয়ার যে সময়, সেটাও তো পাওয়া যাবে না পরে। তো এই জন্য আপনি প্রিফারেবল হলো আপনি ওখানে মেসেঞ্জার গ্রুপে দেন, ওখানে কিছু অ্যান্সার পেয়ে যান বা না পান, তারপরে আরো কিছু থাকলে পরবর্তী মেইল করেন, ক্লাসের জন্য ওয়েট করেন। ক্লাসে তো আমরা এক উইকের মধ্যে আমরা আবার মিট করছি, ক্লাসে আলোচনা করার সুযোগ থাকে সেটা। আর ইন্ডিভিজুয়ালি আসতে চাইলে এমনকি আসতেও পারেন, বাসায় আসতে পারেন। এখন আমি অফিসে আছি, অফিসে আসতে পারেন। অফিসে আমি আসি অলমোস্ট, সানডে ছাড়া অলমোস্ট অন্য সব দিনই অফিসে থাকি, তো অফিসে আসতে পারেন অফিস আওয়ারে, তো ওখানে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্তই ক্লাস আজকের। তো বেস্ট অফ লাক। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।